আজকের যে বাংলাদেশে আমরা বসবাস করছি, প্রাচীনকালে এই অঞ্চলটা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বঙ্গ, সূক্ষ্ম, রাঢ়, হরিকেল, সমতট এরকম নানা নামে বিভক্ত এই জনপদগুলো থেকে কিভাবে বাংলা নামটাই উঠে আসলো এবং আমরা কিভাবে বাঙালি হলাম, বাংলা সাহিত্য কিভাবে আসলো, বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ কি কি, কোন যুগের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কি কি এবং সেই সব সাহিত্যকর্ম কোন কোন কবিরা রচনা করেছেন, এই যে প্রাথমিক বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা আছে এরকম একটি বইয়ের নাম হলো, আপনারা দেখতে পাচ্ছেন, বাঙালি ও বাংলা সাহিত্য। এই বইটা এত বড়, আমি আসলে হাতে নিয়ে যে দেখাবো সেটা আসলে সম্ভব হলো না, কারণ অনেক ওজন, কষ্ট হয়ে যেত। এই জন্য আমি এখানে রেখে আপনাদের সাথে আলোচনা করছি। প্রায় 1000 পাতার উপরে এই বই, এবং এটা মূলত দুইটা খণ্ড। এই আগামী প্রকাশনা যারা এই আগামী প্রকাশনী, তারা হচ্ছে এই দুই খণ্ডকে অখণ্ড সংস্করণ প্রকাশ করেছে, এবং এই অখণ্ড সংস্করণের মধ্যে আমি প্রথম খণ্ডটুকু আপাতত পড়ে শেষ করতে পেরেছি। আপাতত বলার কারণ হচ্ছে, এই প্রথম খণ্ডের মধ্যে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো এত বিশদভাবে আলোচনা করা হয়েছে যে একবার মাত্র পড়ে এত কিছু মনে রাখা সম্ভব না, এবং এত কিছু আসলে পাঠক হিসেবে মনে রাখার প্রয়োজনও নেই। যদি আপনি বা আমি বা কেউ যদি গবেষণা করতে চায় তাহলে হচ্ছে এখান থেকে পর্যাপ্ত রেফারেন্স নিতে পারে, কিন্তু সবকিছু গবেষণা ছাড়া এমনিতে মনে রাখা আসলে বেশ কঠিন। আমি এই বইটা পড়ে উপকৃত হয়েছি প্রধানত যেভাবে, তা হচ্ছে আমি এখন জানি যে এই বইটাতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আমার যখন যখন দরকার আমি সেই সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে এই বইটা আমি খুঁজতে পারবো। তো এই বইতে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অনেক বিষয়ের মধ্য থেকে আমি যদি একদম মোটা দাগে কয়েকটা কথা বলি তাহলে হচ্ছে, এখানে আলোচনা করা হয়েছে কিভাবে এই অঞ্চলটার নাম, এখন তো বাংলাদেশ, এই বাংলাদেশ পর্যন্ত আসার আগে কিভাবে অনেকগুলো অঞ্চলের মধ্য থেকে বাংলা নামটাই উঠে আসলো, এটার ইতিহাসটা আপনারা জানতে পারবেন। বাংলা থেকে কিভাবে বাঙালি হলো, আমরা আসলে কাদেরকে বাঙালি বলবো, যারা বাংলায় বসবাস করে তাদেরকে বাঙালি বলবো, নাকি যারা বাংলা ভাষা বলে তাদেরকে বাঙালি বলবো। তো সেটা নিয়েও এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, এবং আমার মধ্যে যে কনফিউশনটা ছিল এই বইটা পড়ার পরে সেই কনফিউশনটা অনেকখানি দূর হয়ে গেছে। তারপর আপনি জানতে পারবেন যে এই যে বাঙালি কিভাবে একটা সংকর জাতিতে পরিণত হলো, এই অঞ্চলটার প্রাচীন অধিবাসী কারা ছিল, তাদেরকে কিভাবে বাহিরের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির জাতিরা অনুপ্রবেশ করে ওই প্রাচীন আদিবাসীদেরকে কিভাবে তারা কবজা করে নিল, এবং এই অনুপ্রবেশকারীদের ধর্ম সংস্কৃতি এবং আদিবাসীদের ধর্ম সংস্কৃতি কিভাবে একাকার হয়ে গিয়ে একটা বর্ণ সংকর জাতিতে বাঙালিকে পরিণত করলো, সেই ইতিহাস আপনারা এই বইটা থেকে জানতে পারবেন। এরপর আসেন যে বাংলা সাহিত্যের কিভাবে উদ্ভব হলো, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুর্কি শাসনামলকে আঙুল তোলা হয় যে এই তুর্কি শাসনামল ছিল বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এই শাসনামলে মানে গুরুত্বপূর্ণ কোনো বাংলা সাহিত্যকর্ম রচিত হয়নি। তো এই যে অভিযোগটা, এই অভিযোগটার সত্যতা কতটুকু তা নিয়ে এই বইতে এত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। এবং আমি আপনাদেরকে এইটুকু অন্তত বলে দেই যে তুর্কি শাসনামলকে যে আঙুল তোলা হয় যে এই শাসনামলে বাংলা সাহিত্য বিকাশ লাভ করতে পারেনি, মুসলমানদের অত্যাচারের কারণে বা ব্লা 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 অনেক কিছু বলা হয়, এটা সম্পূর্ণই একটা ভুল কথা। এবং কেন ভুল কথা, লেখক পর্যাপ্ত দলিল প্রমাণাদি সহ সেটা প্রমাণ করে দিয়েছেন। লেখকের মূল বক্তব্য হচ্ছে মানে তুর্কিরা যখন এই দেশ আক্রমণ করলো বা এই দেশ যখন দখল করলো, সেই সময়টায় তার আগ পর্যন্ত ব্রাহ্মণদের যে আধিপত্য ছিল, সেই ব্রাহ্মণদের আধিপত্যের কারণে, সংস্কৃত ভাষার কারণে বাংলা ভাষায় যারা কথা বলতো, অর্থাৎ এখানকার যে আদি জনগোষ্ঠী যারা, তারা যে ভাষাটায় কথা বলতো সেই ভাষাটায় যে তারা সাহিত্যকর্ম রচনা করবে বা এরকম আসলে তাদের দ্বারা সম্ভব হয়নি। এখন আপনারা বলতে পারেন যে তাহলে চর্যাপদ কিভাবে লেখা হলো, সেক্ষেত্রে বলতে হয় চর্যাপদ বাংলা ভাষায় সম্পূর্ণভাবে লেখা না। চর্যাপদ মূলত সান্ধ্য ভাষায় লেখা। এটা বাংলা, উড়িয়া, আসামি, মৈথিলি এরকম কাছাকাছি অনেকগুলো ভাষার বিবর্তনে এবং সমন্বয়ে গড়ে ওঠা একটা রহস্যজনক ভাষায় লেখা, যেটাকে সান্ধ্য ভাষা বলা হয়, আলো আধারির ভাষা।
তো এই ভাষাটায় চর্যাপদ লেখা হয় এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। এরপরে ওই যে তুর্কি শাসনামল যখন আসলো, অর্থাৎ চর্যাপদ মোটামুটি 12 শতকের দিকে লিপিবদ্ধ করা হয়। এরপরে আপনার 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি উনি যখন নদিয়া দখল করলেন, সেন রাজবংশ শেষ হয়ে গেল। সেন রাজবংশ শেষ হওয়ার পর থেকে পরবর্তীকালে বাংলা সাহিত্যের যে উন্মেষ, তার আগে 200-250 বছরের একটা গ্যাপ পাওয়া যায়। এই গ্যাপটা তুর্কিদের অত্যাচারের কারণে বাঙালিরা সাহিত্য রচনা করতে পারেনি এমন না, বরং এই গ্যাপটাই হচ্ছে এতদিন যে আপনার সংস্কৃতর যে একটা খুব প্রভাব ছিল, সেটা থেকে বের হয়ে আসার পরে বাংলা সাহিত্য, বাংলা ভাষা যে আপনার সাহিত্য রচনার উপযোগী হয়ে উঠবে, ওই উপযোগী হওয়ার জন্যই মূলত এই 200-250 বছরের সময়কালটা প্রয়োজন হয়েছে। কারণ এতদিন আপনি একটা ভাষায় সাহিত্য রচনা করেননি, করতে পারেননি, এখন হুট করেই আপনি স্বাধীনতা পেয়ে গেলেই যে আপনি সেই ভাষায় সাহিত্য রচনা করতে পারবেন, আপনার কথ্য ভাষা, লেখ্য ভাষার যে সৌন্দর্য, মাধুর্য আপনি উপস্থাপন করতে পারবেন, এটা তো সম্ভব না। যার কারণে তুর্কি শাসনামলে এখানকার যে আদি অধিবাসী যারা ছিল, যারা বাংলায় কথা বলতো, তারা কিন্তু যথেষ্ট স্বাধীনতা পেয়েছিল এবং তারা আস্তে আস্তে এই বাংলা কথ্য ভাষাটাকে সাহিত্যের উপযোগী লেখ্য ভাষায় রূপান্তর করে এবং এই রূপান্তরের জন্যই ওই 200-250 বছরের একটা গ্যাপ হয়ে যায়। এবং তারপরে যখন তারা এই জিনিসটাকে, এই বাংলা ভাষাটাকে লেখ্য সাহিত্যের উপযোগী করে ফেলে, তারপর থেকে কিন্তু একাধিক, মানে বাংলা সাহিত্যের একদম এই 14-15 শতক থেকে একটা জোয়ার শুরু হলো, 16 শতকে গিয়ে যেটা একদম রেনেসায় রূপ নিল। এবং এই যে, এটা তো আমি আসলে একদম প্রাথমিকভাবে বললাম, যেহেতু তুর্কিদের বিরুদ্ধে একটা বড় অ্যালিগেশন আছে সেটা সম্পর্কে বলতে গিয়ে, এই যে আদিকাল থেকে শুরু করে আধুনিক যুগ, স্বাধীনতা উত্তরকালের সাহিত্য পর্যন্ত এই যে বিস্তৃত আলোচনা, এই সবটাই এই বইটায় আছে। তো প্রথম খণ্ডের মধ্যে মোটামুটি আমি উল্লেখযোগ্য যেগুলো পেয়েছি, তার মধ্যে আছে আপনার যে আদি কবি ও কাব্য, তার মধ্যে যে প্রাচীনকালে চর্যাপদ নিয়ে তো একদম বিস্তারিত বিস্তারিত আলোচনা আছে আপনার, একদম প্রত্যেকটা কবির ডিটেলস নিয়ে। তারপর হচ্ছে আপনার এরপরে যে ধর্ম ঠাকুর তত্ত্ব এবং সাহিত্য যেটা, তারপর নাথ সাহিত্য, বাউল সাহিত্য, সুফি সাহিত্য, এই সবগুলো নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার এই এই বইটার, বাঙালি ও বাংলা সাহিত্য বইটার প্রথম খণ্ডে। আপনার মঙ্গল কাব্য আছে, পাঁচালী আছে, বিজয় কাব্য আছে। এই সব কাব্যগুলো কিভাবে আপনার, এইসব কাব্য লেখার তাগিদ আসলো, কোথা থেকে এইসব কাব্য লেখা শুরু হলো, তারপর আপনার মুসলমানদের যে অনুবাদ সাহিত্যগুলো আছে সেগুলো কিভাবে প্রথমে লেখা শুরু হলো, অনুবাদ সাহিত্যগুলো কি একদম আক্ষরিক অনুবাদ, নাকি সেখান থেকে মূল যে ভাষায় যে রচিত সেখান থেকে শুধু উপাদান সংগ্রহ করে এই বাংলাদেশের বাংলা অঞ্চলের প্রেক্ষাপটে নতুন করে রচিত হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা। মানে সোজা কথা, আপনার যে কটা টপিক আমি বললাম, যে আপনার চর্যাপদ, তারপরে আদি কবি সাহিত্য, নাথ সাহিত্য, ধর্ম ঠাকুর তত্ত্ব, তারপরে আপনার সুফি সাহিত্য, সহজিয়া বাউল সাহিত্য, এইগুলো নিয়ে এই প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আপনারা পেয়ে যাবেন। এখন আপনারা প্রাথমিকভাবে যতটুকু পড়ার জানার সেটাতে একবার পড়েই পাচ্ছেন, এবং তারপর যদি আপনারা কোনো একটা বিশেষ অংশ নিয়ে বেশি পড়াশোনা করতে চান এবং গবেষণা করতে চান, সেটা থেকে পর্যাপ্ত রেফারেন্স আপনারা এই বই থেকে পেয়ে যাবেন। আর এই বইটার দ্বিতীয় খণ্ড আমি আসলে আপাতত পড়ার সাহস করতে পারছি না, কারণ প্রথম খণ্ডের মধ্যে এত 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 তথ্য ছিল যে আমার এখন একটু ব্রেক নেওয়া উচিত। কিন্তু অবশ্যই আমি এটা দ্বিতীয় খণ্ড পড়বো। এই কারণে না যে আমি সব পড়ে সব মনে রাখতে পারবো, সব মুখস্থ করে ফেলতে পারবো, এই কারণে না, বরং পড়বো এই কারণে যে এই বইটায় আমি কি কি বিষয় পাবো, এটা যখন আমার কাছে একটা ধারণা থাকবে, তখন এই বইটা আমার কাছে হয়ে উঠবে একটা সম্পদ। আমি যখনই প্রয়োজন হবে, আমার চর্যাপদ নিয়ে যখনই আলোচনা করার প্রয়োজন হবে, লেখার প্রয়োজন হবে, কথা বলবার প্রয়োজন হবে, আমি এই বইটার চর্যাপদ অংশে আমি চোখ বুলিয়ে নিতে পারবো, পড়াশোনা করে নিতে পারবো। ঠিক তেমনি এখানে দ্বিতীয় খণ্ডেও অনেক বিষয় নিয়ে আলোচনা আছে, বাংলা সাহিত্যের, মানে সোজা কথা বাংলা সাহিত্যের A to Z নিয়ে গুরুত্বপূর্ণ অধিকাংশ আলোচনা এই বইতে আছে। তো যখন আমার যেটা দরকার, আমি এই বইটা খুললেই সেখান থেকে আমি পড়ে নিতে পারবো এবং পরবর্তীতে সেটা আমার প্রয়োজন অনুসারে যে কোনো আলোচনায়, যে কোনো লেখায় ব্যবহার করতে পারবো। তো আমি মনে করি বাঙালি হিসেবে বাংলা সাহিত্য আমরা যারা পড়ি, তার একদম যে উৎস বা যে আমার
মা বা বাবা কে এটা যদি আমার জানতে হয়, তাহলে অবশ্যই আমার এই বইটা একবার হলেও পড়া উচিত, বা এই বইটা আমাদের সংগ্রহে রাখা উচিত। কারণ এটা আসলে শুধু বই না, আমি যেটা বললাম যে এটা একটা সম্পদ। ডক্টর আহমেদ শরীফ যে কাজ করেছেন, অনেকেই করেছেন, তার মধ্যে আহমেদ শরীফ সবারটা সংকলন করে, সবারটা যাচাই বাছাই করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, যুক্তি তর্ক খণ্ডন করে যে মতামতগুলো উপস্থাপন করেছেন, সেটা আসলে সত্যি মানে একদম স্যালুট যোগ্য একটা কাজ তিনি করেছেন। এটা আপনারা নিজ আগ্রহে এবং আমি মনে করি নিজ দায়িত্ব, এটা কাইন্ড অফ দায়িত্বের মধ্যেও পড়ে, আপনারা এই বইটা সংগ্রহ করবেন এবং একবারে না পড়তে পারলে, আমি যেমন একবারে পড়ে শেষ করতে পারলাম না, কিন্তু একটু একটু করে হলেও আপনারা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন আমাদের শেকড় সম্পর্কে। যে 2 দিন পর পরে যে কাওয়া কাচাল লেগে যায় যে আমরা বাঙালি না বাংলাদেশি, আদিবাসীরা কোত্থেকে আসলো, আদিবাসীদের সাথে আমাদের ঝামেলা, এরকম এরকম অনেক কিছু। তো আমার মনে হয় এই বইটা আমাদের সবাইকে সাহায্য করবে এই ধরনের আসলে অহেতুক তর্ক বিতর্কে বাদ দিয়ে একদম যেটা মূল, যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো জানতে এই বইটা আমাদেরকে সহযোগিতা করবে। আমি অবশ্যই এটাকে মাস্ট রিড এবং ওর্থ কালেক্টিং একটা বই বলবো। আমার মনে হয় সকল বাংলা সাহিত্য প্রেমীর সংগ্রহে এই বইটা থাকা উচিত। নিজেদের অস্তিত্ব এবং শেকড় রক্ষা এবং জানার প্রয়োজনেই থাকা উচিত। তো আপনারা সবাই এই বইটা আসলে সংগ্রহ করেছেন, যদিও বইটার অনেক দাম, গায়ের মূল্যে 2500 টাকা, আগামী থেকে যেটা প্রকাশিত হয়েছে অখণ্ড সংস্করণ। তো কিনতে একটু খবর হয়ে যাবে, ঠিক আছে, তারপরেও মনে হয় যে সংগ্রহে রাখা উচিত, বইটা পড়া উচিত, নিজেদের শেকড় সম্পর্কে জানার চেষ্টা করা উচিত। তো আমি সবার জন্য অবশ্য পাঠ্য হিসেবে একটা বই হিসেবে এই বইটার নাম করে গেলাম। আপনারা সম্ভব হলে বইটা সংগ্রহ করবেন, সম্ভব হলে পড়বেন, সম্ভব হলে অন্যদের সাথে বইটা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ সকলকে।